ওরা সবাই বাংলোর ভিতরে চলে যায়। আসলে এই বাংলোটা সুগার, এটা জাঙ্কুক আর ইউনহো ছাড়া আর কেউ জানে না। দিন ওরা লাঞ্চ কমপ্লিট করে রুমে চলে যায় রেডি হওয়ার জন্য। তে জি আপু, এই নাও, এই শাড়িটা পরবা তুমি। জাঙ্কুক ভাইয়া এই শাড়িটা তোমার জন্য কিনেছে। ওয়াও, ব্ল্যাক কালার, এটা তো অনেক সুন্দর আপু। কিন্তু কিন্তু কি তে? আমি তো শাড়ি পরতে পারি না। আরে আমি তোমাকে পরিয়ে দেবো, আসো। দিন ওরা দুজন অনেক সুন্দর করে সাজেন। দুজনকে ব্ল্যাক কালারের শাড়িতে অপরূপ সুন্দর লাগছে। হঠাৎ জিমিন বলে, তে তুমি যে জাঙ্কুক ভাইয়াকে ডেকে আনো তো। আমি? হ্যাঁ তুমি, দ্রুত যাওতে। দিন তে জাঙ্কুকে ডাকতে চায়। জাঙ্কুকের রুমে নক করার আগেই তে দেখতে পায় ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরিহিত জাঙ্কুককে। তের সাথে ম্যাচ করে পাঞ্জাবি পরেছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তে গেটে নক করে। আমার রুমে ঢুকতে কোনো পারমিশন দরকার নেই তে, ভিতরে আসো। তে ভিতরে যেতে জাঙ্কুক তের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। হঠাৎ করে জাঙ্কুক তেকে দেয়ালের সাথে পিন করে ধরে এবং তের শরীরে ঘ্রাণ নিতে থাকে আর বলে, তে আজকের পর থেকে তুমি কোনো ধরনের ওয়েস্টার্ন ড্রেস পরে বাইরে বের হবে না, ঠিক আছে? তোমাকে দেখার একমাত্র অধিকার আমার। তুমি জানো সকালে তোমার দিকে একটা ছেলে অন্য চোখে তাকিয়েছিল? তের চোখ এবার বড় বড় হয়ে যায়। তে জানি জাঙ্কুক কেমন। আপনি ওই ছেলেটাকে কি করছেন? কিছু করিনি তো, শুধু ওর কাছে গেছি, ওর চোখ দুইটা তুলছি, ওর প্রভুর কাছে পাঠিয়ে দিয়েছি, দ্যাটস ইট। তে জাঙ্কুককে সরিয়ে দিয়ে হাঁপাতে থাকে আর বলে, আপনি আসলে একটা সাইকো, কেউ কি এমন করে নাকি? এটা বলে দৌড়ে চলে যায়। জাঙ্কুক একটা হাসি দিয়ে তে পিছন পিছন আসতে থাকে। তে জিমিনের কাছে আসতে জিমিন বলে, কি তে জাঙ্কুক ভাইয়া কি আসতেছে? জানি না আমি। কেন, কি হয়েছে? আর তে তুমি এমন হাঁপাচ্ছ কেন? দেন জাঙ্কুক রুমে ঢুকে বলে, আরে কিছু হয় নাই, শুধু সকালে ওই ছেলেটার কথা বলতেছি তাই আর কি। ভাইয়া তুমি জানো তে এসবে ভয় পাই, তারপরেও। এবার ইউনহো রুমে ঢুকতে ঢুকতে বলে, কে কিসে ভয় পাই রে? আমাকেও একটু বল, আমিও একটু শুনি। জিমিন এবার একটি বিরক্তকর ভাব নিয়ে ফিস ফিস করে বলে, ওনাকে এবার ফার্স্ট থেকে সবকিছু এক্সপ্লেন করতে হবে। জাঙ্কুক তখন ইউনহোর কাঁধে হাত রেখে বলে, ভাই সবকিছুতে একটু প্রথমে যোগ দেওয়ার চেষ্টা করবি। বলেই জাঙ্কুক চলে যায়। দিন সবাই ঘুরতে বের হয়। ওরা সারাদিন অনেক জায়গায় ঘুরে, অনেক ছবি তোলে। হঠাৎ জাঙ্কুক বলে যে, আমার একটা কাজ আছে, তোমরা ইউনহোর সাথে বাংলাতে ফিরে যেও। ওকে বাই বলেই জাঙ্কুক চলে যায়। দেন ওরা আর কিছুক্ষণ ঘোরাঘুরির পর বাংলোতে ফিরে যায়। বাংলোতে ফিরে জিমিন আর তে দুজনই অবাক। বাংলোটা অনেক সুন্দর করে সাজানো। রাতের আধারে পাহাড়ের চূড়ায় আলোকিত বাংলোটি যেন পূর্ণিমার চাঁদের থেকেও অনেক সুন্দর লাগছে। জিমিনে দেখে দুইটা গেট, একটিতে লেখা ওয়েলকাম জিমিন, আরেকটিতে লেখা ওয়েলকাম তে। তারা দুজনেই এবার ইউনহোর দিকে তাকায়। ইউনহো ইশারাতে ওদের যেতে বলে। দেন জিমিন আর তে দুইজন দুটি গেট দিয়ে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে সমস্ত লাইট অফ হয়ে যায় এবং ঠিক চারজনের উপর লাইট পড়ে। জিমিন আর তে দেখতে পায় তাদের সামনে দুইজন ছেলে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তের সামনে থাকা ছেলেটির সামনে ঘুরে তেকে প্রপোজ করে। হ্যাঁ, ছেলেটি ছিল জাঙ্কুক। তে আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কোনোদিন ভাবতে পারিনি যে আমিও কাউকে ভালোবাসবো। তোমার ওই মায়া ভরা কাতর টানা চোখ দেখে আমি ঘায়েল হয়ে গেছি। তুমি শুধু একবার হ্যাঁ বলো, পৃথিবীর সমস্ত সুখ আমি তোমায় এনে দিব, তোমাকে সুখের রানী করিয়ে রাখবো। তে আবার বলছি, আই লাভ ইউ, উইল ইউ বি মাই কুইন? সেম পজিশনে জিমিনের সামনে থাকা ছেলেটি জিমিনের দিকে ঘুরে দাঁড়ায়। হ্যাঁ, ছেলেটি সুগা। জিমিন, আই এম সো সরি, আসলে ভুলটা। সুগাকে আর কোনো কিছু বলতে না দিয়ে জিমিন সুগাকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর জিমিন আর সুগা দুজনকে ছেড়ে দিয়ে দুজনের মুখে তাকিয়ে থাকে। তারপর তে আর জাঙ্কুকের দিকে তাকায়। তারা দেখতে পায় তে এখনো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে অশ্রু ভরা চোখ নিয়ে। জাঙ্কুকের মুখটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। তে আমি কি তোমার যোগ্য না? আমি কি তোমার প্রেমিক পুরুষ হতে পারবো না? তে কিছু একটা বলো। জাঙ্কুক এবার কান্না করে দেয়। তে আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, মরে যাবো আমি। তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়। তুমি যে আমার অক্সিজেন। তে ভালো কি বাসা যায় না এই মাফিয়াটাকে? যায়, মানে
আমি কি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? হ্যাঁ তে, আমার দেখা শ্রেষ্ঠ নারী তুমি। ভালোবাসতে পারবেন তো? আবার ছেড়ে যাবেন না তো? শুধু একবার হ্যাঁ বলেই দেখো না। তাহলে আমিও আপনার ভালোবাসার সাদরে গ্রহণ করলাম। তারপর একে অপরকে জড়িয়ে ধরে। চারপাশ থেকে সবাই হাত তালি দিতে থাকে। এবার পুরো বাংলোটা আগের মতো আলোকিত হয়ে যায়। ইউনহু ওদের সামনে দিয়ে হেঁটে চলে যায় এবং যেতে যেতে বলে, হাই কপাল আমার বউটা যে কোথায় লুকিয়ে আছে আমার আল্লাহই ভালো জানে। কবে যে আমিও তাকে এইভাবে প্রপোজ করব। ইউনহুর কথা শুনে সবাই হাসতে থাকে এবং সবাই সবার প্রেয়সীকে নিয়ে বাংলোর ভিতরে চলে যায়। দেন সবাই ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। সবাই গল্প করতে থাকে। এদিকে তো ইয়নমিনের চোখে চোখে প্রেম চলছে। হঠাৎ তে বলে, আচ্ছা সুগা ভাইয়া, আপনাদের কাহিনী? আরে ভাবি, সুগা ভাইয়া আর জিমিন তো অনেক আগে থেকে রিলেশনে আছে। মাঝখানে হঠাৎ একটা সানা নামে মেয়ে ভাইকে প্রপোজ করে। ভাইয়ের মুড তখন একটু ভালো ছিল, তাই মেয়েটাকে সুন্দরভাবে বুঝিয়ে চলে যেতে পারে। আর এটা জিমিন দূর থেকে দেখে মনে করছে ভাইয়া মেয়েটির সাথে খুব ভালোভাবে কথা বলছে। জিমিনের তখন এমনিতে মাথা গরম ছিল। এটি দেখার পর আরও রেগে যায়। তারপর আর কি, মায়ের সাথে আর কথা বলছিলই না। ও আচ্ছা, বুঝলাম। এদিকে ইয়নহু যে তেকে ভাই বলে ডেকেছে, এদিকে লজ্জা পেয়ে শেষ হয়ে যাচ্ছে। তারপর তারা ছাদে অনেকক্ষণ সময় কাটায়, গান গায়, হাসি ঠাট্টা করে, আর প্রেম বিনিময় তো আছেই। প্রায় ভোরের দিকে সবাই সবার রুমে চলে যায়। দুপুর হতেই তারা রওনা দেয়, আর পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। তে বাসায় ঢুকতে আয়ু বলে, তুই যখন ওদের সাথে থাকবি তাহলে ড্রেস নিয়ে গেলি না কেন? আরে আম্মু, আমি কি জানতাম নাকি যে আমি এখানে থাকবো? আর এখন এসব বাদ দাও তো, আমি এখন একটা শাওয়ার নেবো, দিন একটা লম্বা ঘুম দিব। কেন, খাবি না? না আম্মু, এখন খাবো না। এই না খেয়ে খেয়েই তো দিন দিন এত রোগা হয়ে যাচ্ছিস। তে আয়ুর কথায় কোনো পাত্তা দেয় না, শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে ছিল, তখনই একটা আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? কি বাবু হবে জান? ওহ, আপনি আপনি কে? তুমি বলো। আসলে আমার একটু সময়ের প্রয়োজন। ওহ ওকে, তো কী করো? এই তো শাওয়ার নিয়ে কেবল আসলাম। এই রাতে তুমি শাওয়ার নিয়ে সত্যি? যদি ঠান্ডা লেগে যায় তখন? কিছু হবে না তো আমার, আপনি চিন্তা করছেন কেন? দেন চাকু ভিতর থেকে বকাবকি করে। তারপর কিছুক্ষণ কথা বলে তারা ঘুমিয়ে যায়। এভাবে সময় কাটতে থাকে। তেহুকের ভালোবাসার দিনগুলো আস্তে আস্তে আরও মধুর হতে থাকে। তে এখন খুব কম সময় বাইরে বের হয়, আর যদি বের হয় তাও জাঙ্কুকের সাথে। তে আর জাঙ্কুকের রিলেশনের বিষয়টা তে এখনও বাসে জানায়নি। তে জাঙ্কুককে জানিয়েছে যে তের বাবা কখনো মাফিয়াকে জামাই হিসাবে মেনে নেবে না, কিন্তু তাই বলে তো জাঙ্কুক তার প্রফেশন থেকে বের হয়ে আসতে পারবে না। তে বলেছে সে তার ফ্যামিলিকে ম্যানেজ করবে, বাট একটু সময় লাগবে। তে ঘুমাচ্ছিল, হঠাৎ জাঙ্কুক কল করে। হ্যালো, হ্যাঁ তে, আমি তোমার বাসার পিছনে ওয়েট করতেছি, দ্রুত আসো। তে একটা টি শার্ট পরেছিল, ওইভাবেই মাথায় ওড়না পেঁচিয়ে বাড়ির পিছনে চলে আসে। এসে দেখে জাঙ্কুক তার মার্সিডিজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তে আসতেই জাঙ্কুক তের হাত ধরে গাড়িতে বসিয়ে দেয়। তে সিটে বসার সাথে সাথে তের কোলে জাঙ্কুক মাথা রাখে। জান, আমি অনেক টায়ার্ড, প্লিজ আমাকে বিরক্ত করবে না, আমি একটু ঘুমাতে চাই। তে আর কিছু বলে না, জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয়। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে তাদের ছোট্ট একটি সংসার গোছাতে থাকে। প্রায় 2 ঘন্টা পর জাঙ্কুকের ঘুম ভাঙে। জাঙ্কুক টাইম দেখতেই ধরপড়িয়ে উঠে পড়ে। তে পাখি, আমি এতক্ষণ ঘুমিয়েছি, আমার কষ্ট হয়নি? তে একটা স্মাইল করে বলে, না একদমই না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা যাই হোক, তে চলো সামনে থেকে একটু ঘুরে আসি। না না, আমি যাবো না এখন, আমি টি শার্ট পরে আছি। তো তুমি তো আর গাড়ি থেকে নামবা না। ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। দেন তারা আশপাশ দিয়ে একটু ঘুরতে থাকে। তের সামনে ফুচকার দোকান দেখে ফুচকা খাওয়ার বায়না ধরে। দেন জাঙ্কুক তেকে ফুচকা খাওয়ায় এবং কিছু ফুচকা কিনে দেয় বাসায় নিয়ে যাওয়ার জন্য। আরে আবার কিনে দিচ্ছ কেন? যেন আম্মু কোনো সন্দেহ না করতে পারে তুমি কেন বাইরে আসছিলা। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, যে মানুষটা তার জন্য কতই না ভাবে। তে ভাবনার মধ্যে দিয়ে আর বাসার পিছনে চলে আসে। তে পাখি, তাহলে বাসা যাও,
আর একদম বের হবে না কিন্তু এই কয়দিন, বুঝছো? আর আমি একটু বিজি থাকতে পারি। তোমার যদি কিছু লাগে তাহলে জিমিনকে কল দিবা, ও তোমাকে পাঠিয়ে দেবে। তেও মাথা নাড়ায় এবং বাড়ির ভিতরে চলে যায়। তে বাসায় ঢুকতে, কিরে তে, এই সন্ধ্যার সময় তুই কয়ে দিছিলি? আমরা ফুচকা কিনতে গেছিলাম। ফুচকা? তো টাকা পাইলি কই? আমার কাছে ছিল।